ভেবে দেখুন, আপনি একজন মানুষকে খুঁজছেন যার অস্তিত্ব নির্ভর করছে আপনার নিজের কাজের উপর। আর তাকে খুঁজতে গিয়ে যদি হঠাৎ জানতে পারেন যে আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আসলে একই রহস্যময় চক্রের অংশ, তাহলে কেমন হতো? হাই, আমি তানিয়া। তানিয়া এক্সপ্লেন্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2014 সালের অন্যতম সেরা সায়েন্স ফিকশন মুভি প্রিডেস্টিনেশন। এই সিনেমার গল্প ঠিক এমন এক অবিশ্বাস্য টাইম ট্রাভেলের রহস্য যেখানে প্রতিটি উত্তর আপনাকে আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করাবে। শেষ পর্যন্ত এই রহস্য কোথায় গিয়ে থামে সেটা জানতে একদম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি ব্যস্ত ভবনের ভেতর দিয়ে এক ব্যক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। তার হাতে একটি ব্রিফকেস এবং একটি ভায়োলিনের কেস। সে একটি বয়লার রুমে পৌঁছে যায় বোম ডিফিউজ করতে। তখনই একটি রহস্যময় লোক তার উপর আক্রমণ করে বসে, যে এই বোমটি লাগিয়েছিল। তাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। এর ফলে দেরি হয়ে যাওয়ায় ভয়াবহ বিস্ফোরণে তার পুরো শরীর আগুনে পুড়ে যায়। কিছুক্ষণ পর একজন আক্রমণকারী এসে ভায়োলিনের কেসটি নিয়ে চলে যায়। এরপর দেখা যায় পুড়ে যাওয়া লোকটির শরীর ব্যান্ডেজে ঢাকা। ঠিক তখন দুজন স্যুট পরা কর্মকর্তা এসে তাকে একটি পুরস্কার দেয়। এটি তার দ্বিতীয় ব্ল্যাকমোর ক্রস। তারা জানায় সে অসাধারণভাবে কাজ করেছে এবং তার চাকরি হয়তো শেষের দিকে চলে এসেছে। সে জানতে চায় এটাই কি সব। কর্মকর্তারা জানায় তারা শুধু চূড়ান্ত আদেশের অপেক্ষায় আছে। তার দীর্ঘদিনের শত্রু ফিজল বোম্বারের ব্যাপারও তারা বলে এখন সেটি আর তার সমস্যা নয়। তবে সামনে যে শেষ মিশনটি রয়েছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিজল বোম্বার বছরের পর বছর ধরে অসংখ্য বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু 1975 সালে মার্সের একটি হামলা সবকিছু বদলে দেয়। নিউ ইয়র্কের বেশ কয়েকটি ব্লক ধ্বংস হয়ে যায় এবং প্রায় 11,000 মানুষ মারা যায়। এতদিনও তাকে ধরা যায়নি, তবে এজেন্ট বিশ্বাস করে প্রতিটি পদক্ষেপ তাকে ধরার আরও কাছে নিয়ে যাচ্ছে। চিকিৎসার পর তার মুখ পুরোপুরি বদলে গেছে। ডাক্তার জানায় শরীরের ক্ষত সেরে উঠলেও তার আগের চেহারা আর ফিরে আসবে না। এত বেশি টাইম ট্রাভেল করার কারণে তার মানসিক অবস্থাও ভেঙে পড়েছে। মূল্যায়নের রিপোর্টে সাইকোসিসের প্রাথমিক লক্ষণ, মুড সুইং এবং বিষণ্ণতার কথা রয়েছে। তার কণ্ঠস্বর আর আগের মতো থাকবে না। আয়নায় নিজের নতুন মুখ দেখে ভাবে তার নিজের মাও হয়তো তাকে আর চিনতে পারবেন না। এরপর সে ট্যাব রেকর্ডারে নিজের কথা রেকর্ড করতে শুরু করে। সে জানে আজ তার চূড়ান্ত আদেশ এসেছে। এই রেকর্ডিং যখন কেউ শুনবে তখন 7 বছর পেরিয়ে যাবে। তার সামনে থাকবে একের পর এক মিশন, আর প্রতিটি মিশন তাকে তার চূড়ান্ত গন্তব্যের দিকে নিয়ে যাবে। তাকে কঠোর নিয়মের কথাও মনে করিয়ে দেওয়া হয়। সময়ের নিয়ম ভাঙলে শাস্তি হিসেবে মৃত্যু। তার হাতে দেওয়া হয় 2টি রিভলভার, একটি বিশেষ ঘড়ি এবং পুরনো ভায়োলিনের কেস। এর ভেতরে রয়েছে সময় ভ্রমণের যন্ত্র। এবার গল্প চলে যায় 1970 সালের একটি পুরানো বারে। সেখানে এই এজেন্ট বারটেন্ডার হিসাবে কাজ করছে। তখন এক রহস্যময় ব্যক্তি এসে একটি পানীয় অর্ডার করে। পরে সে নিজের পরিচয় একজন লেখক হিসাবে দেয়। তার সাপ্তাহিক ম্যাগাজিনের নাম অবিবাহিত মা। সে সত্য ঘটনা নিয়ে গল্প লিখে এবং তার লেখা খুব জনপ্রিয়। এজেন্ট তার কাছ থেকে সেরা গল্পটি শুনতে চায়। বিনিময়ে সে একটি পুরো বোতল দেওয়ার প্রস্তাব দেয়। এদিকে সংবাদে আবার ফিজল বোম্বারের সাম্প্রতিক হামলার কথা শোনা যায়। লেখক বলে সে এই নামটি ঘৃণা করে, কারণ নামটি শুনলে মনে হয় বোমাগুলো যেন তেমন কোনো ক্ষতি করে না। তারপর সে নিজের জীবনের গল্প বলতে শুরু করে। 1945 সালে একটি নবজাতক শিশুকে অনাথ আশ্রমের দরজায় রেখে যাওয়া হয়েছিল। শিশুটির নাম দেওয়া হয় জ্যান। ছোটবেলা থেকে সে অস্বাভাবিকভাবে বুদ্ধিমান এবং শারীরিকভাবে শক্তিশালী ছিল। অন্য মেয়েদের সাথে সে ঠিকমতো মানিয়ে নিতে পারত না। প্রায় মারামারিতে জড়িয়ে পড়লেও পড়াশোনায় সে ছিল অসাধারণ এবং সবসময় ক্লাসের সেরা ফলাফল করত। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল মহাকাশচারী হওয়া, কিন্তু তখন নারীদের মহাকাশে পাঠানো হতো না। তবুও তার অসাধারণ গণিত, বিজ্ঞান এবং শারীরিক সক্ষমতার কারণে মিস্টার রবার্টসন তাকে একটি বিশেষ সরকারি প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ দেন। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল পুরুষ মহাকাশচারীদের দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রায় মানসিকভাবে সহায়তা করার জন্য নারী প্রার্থীদের প্রস্তুত করা। জ্যানকে শেখানো হয় কিভাবে হাঁটতে হবে, নাচতে হবে এবং পুরুষদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে হবে। বিভিন্ন পরীক্ষায় সে অন্য সবার থেকে অনেক ভালো করে। ভার্চুয়াল রিয়েলিটির পরীক্ষায় অন্যরা অসুস্থ হয়ে পড়লেও জ্যান অবিচল থাকে, কিন্তু নিজের ভেতরে সে সবসময় এক ধরনের অস্বস্তি অনুভব করত। তার মনে হতো সে যেন ভুল শরীরের মধ্যে আটকে আছে। অন্য মেয়েরও তাকে পছন্দ করত না, তবুও রবার্টসন তাকে বিশ্বাস করতেন। হঠাৎ একদিন কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়।
রবার্টসন প্রতিশ্রুতি দেন সুযোগ পেলে তাকে আবার ফিরিয়ে আনবেন। তখন জেনকে জীবিকা নির্বাহের জন্য সাধারণ কাজ করতে হয়। সে কনফেশন স্টোরি পড়তে শুরু করে এবং ধীরে ধীরে লেখালেখির প্রতি আগ্রহী হয়ে ওঠে। একদিন ক্লাসের বাইরে তার সাথে একজন রহস্যময় পুরুষের দেখা হয়। কথার শুরুতে তাদের মধ্যে অদ্ভুত মিল তৈরি হয়। জেন বুঝতে পারে লোকটি অন্যদের মতো নয়। লোকটি জেনের সাথে এমন দয়ালুভাবে আচরণ করে যা সে আগে কখনো পায়নি। অল্প সময়ের মধ্যে জেন তার প্রেমে পড়ে যায়। কিন্তু এক রাতে লোকটি তাকে বলে সে একটু পরে ফিরে আসবে। তারপর সে আর কখনো ফিরে আসে না। এরপর স্পেস কর্পের লোকেরা আবার জেনের কাছে আসে। তারা এমন মানুষ খুঁজছিল যাদের কোনো পরিবার বা অতীত নেই এবং যাদের অসাধারণ ক্ষমতা রয়েছে। জেন আবারও প্রোগ্রামের সুযোগ পায়, কিন্তু এবারও তার স্বপ্ন ভেঙে যায়। সে জানতে পারে সেই রহস্যময় পুরুষেরই সন্তানের মা হতে যাচ্ছে, ফলে তাকে আবার অযোগ্য ঘোষণা করা হয়। হাসপাতালে কাজ করতে করতে অবশেষে তার একটি কন্যা সন্তান জন্মায়। সন্তান জন্মের সময় ডাক্তাররা জানায় জেনের শরীরে নারী ও পুরুষ দুই ধরনের যৌন অঙ্গই ছিল। নারী অঙ্গগুলো যথেষ্ট বিকশিত হওয়ায় সে সন্তান জন্ম দিতে পেরেছিল, কিন্তু ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার হিস্টেরেক্টমি করতে হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরকে পুরুষ হিসেবে পুনর্গঠন করা হয়। জেনের কাছে এটি ছিল ভয়াবহ ধাক্কা। সে মনে করেছিল তার পরিচয় এবং জীবন দুটোই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তার শিশুটি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সে ঠিক করেছিল তার মেয়েকে কোনো অনাথ আশ্রমে যেতে দিবে না, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে শিশুটি নার্সারি থেকে রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। কালো গ্লাভস ও কোট পরা একজন লোক শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। জেন যতই খুঁজুক শিশুটির কোনো সন্ধান পায় না। এরপর প্রায় 1 বছর ধরে তার একের পর এক অস্ত্রোপচার হয়। সে টেস্টোস্টেরন নেওয়া শুরু করে এবং পুরুষের কণ্ঠস্বর তৈরি করার প্রশিক্ষণ নেয়। আয়নায় নিজের নতুন মুখ দেখতেও ভয় লাগতো। অবশেষে সে নিজের নতুন পরিচয় মেনে নেয়। এখন সে একজন পুরুষ। নিজের নাম পরিবর্তন করে জন রাখে এবং নিউ ইয়র্কে চলে যায়। সেখানে একটি সাধারণ অ্যাপার্টমেন্ট নিয়ে ফ্রাই কুকের কাজ শুরু করে। পরে টাইপরাইটার কিনে গল্প লেখা শুরু করে। তার নিজের মাতৃত্বের অভিজ্ঞতা থেকে জন্ম নেয় অবিবাহিত মা কলাম। কিন্তু তার ভেতরের ক্ষোভ তখনও শেষ হয়নি। সে সেই রহস্যময় পুরুষটিকে ঘৃণা করত যে তার জীবন ধ্বংস করেছে এবং তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। একদিন বারে বসে সেই রহস্যময় জ্যাক তাকে বলে সে চাইলে ওই মানুষটির কাছে তাকে নিয়ে যেতে পারে। জন এক মুহূর্ত দেরি না করে বলে সে তাকে হত্যা করবে। জ্যাক তখন তাকে একটি গোপন কক্ষে নিয়ে যায়। ভায়োলিনের কেস খুলে দেখায় অদ্ভুত এক যন্ত্র। এটি একটি টাইম মেশিন। জন প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু জ্যাক তাকে যন্ত্রটি ধরতে বলে। মুহূর্তের মধ্যে তারা অদৃশ্য হয়ে অন্য একটি সময়ে পৌঁছে যায়। জনের সামনে তখন তার জীবনের সবচেয়ে বড় সুযোগ, সময়কে পিছনে নিয়ে নিজের ভাগ্যকে বদলে দেওয়ার সুযোগ। কিন্তু সে জানে না এই যাত্রায় তাকে ধীরে ধীরে এমন এক সত্যের সামনে দাঁড় করাবে যেখানে অতীত, বর্তমান এবং ভাগ্য আলাদা করে চেনার কোনো উপায় থাকবে না। 1963 সালের ওহাইওতে পৌঁছে জন জানতে পারে জ্যাক আসলে একজন টেম্পোরাল এজেন্ট। মোট 11 জন এজেন্টের মধ্যে তাদের কাজ হলো অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করা। তবে সময় ভ্রমণের ক্ষেত্রে রয়েছে কঠোর কিছু নিয়ম। অতীতে খুব বেশি প্রভাব ফেললে পুরো সময় রেখে বদলে যেতে পারে, আর নিয়ম ভাঙলে শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। জ্যাক জনকে জানায় তাদের নিরাপদ সময়রেখাও রয়েছে। 1981 সালে সময় ভ্রমণ আবিষ্কারের মূত্রকে কেন্দ্র করে সীমিত পরিসরের মধ্যে সময়ের লাভ দেওয়াই নিরাপদ। কিন্তু এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় লক্ষ্য একটাই, পিজল বোম্বারকে খুঁজে বের করা। জন জানতে পারে বোম্বার ক্লিভল্যান্ড কলেজের কাছে রয়েছে। সে সেখানে পৌঁছে যায় এবং আবারও জেনের সঙ্গে দেখা হয়। কিন্তু এবার গল্পের সবচেয়ে বড় রহস্যটা সামনে আসতে শুরু করে। জন যে জেনের প্রেমে পড়েছিল সে আসলে তার নিজেরই অতীত সত্তা। জেন তখনও জানে না তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি ভবিষ্যতে তার নিজের অন্য রূপে পরিণত হবে। অর্থাৎ যে প্রেমের গল্পটাকে জেন তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় মনে করেছিল সেটাই আসলে তার নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক অদ্ভুত সময়চক্রের অংশ। অন্যদিকে জ্যাক পেজল বোম্বারকে ধরতে সময়ের বিভিন্ন পর্যায়ে ঘুরে বেড়াতে থাকে। এদিকে সময়ের আরেকটি পর্যায়ে সে আবার সেই 1970 সালের বয়লার রুমে পৌঁছে যায়, যেখানে বোম ডিফিউজ করার চেষ্টা চলছে। সেখানে পেজল বোম্বারের সঙ্গে তার তীব্র লড়াই শুরু হয়।
দুজনের লড়াই এতটাই ভয়ঙ্কর হয় যে শেষ পর্যন্ত জ্যাক অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে বিস্ফোরণের শব্দ শুনতে পায়। সে দ্রুত বাহিরে বেরিয়ে আসে আর তখনই দেখতে পায় একজন এজেন্ট আগুনে পুড়ে যাচ্ছে। এখন আমাদের কাছে শুরুতে দেখা সেই দৃশ্যটার আসল রহস্য পরিষ্কার হয়ে যায়। সেখানে আসলে 3 জন মানুষ ছিল, জ্যাক, সে এজেন্ট এবং পেজল বোম্বার। কিন্তু জ্যাক আবারও বোম্বারকে ধরতে ব্যর্থ হয়। পরে রবার্টসনের কাছে ফিরে গেলে তাকে বেআইনিভাবে সময়ের লাভ দেওয়ার জন্য সতর্ক করা হয়। রবার্টসন জানায় সময়ের উপর প্রভাব মেরামত করারও একটা সীমা রয়েছে। অতিরিক্ত সময় ভ্রমণ তার শরীরের পাশাপাশি তার মস্তিষ্ককেও ধ্বংস করে দিতে পারে। কিন্তু জ্যাক থামার মানুষ নয়, তার কাছে মিশনই সব। তখন রবার্টসন তাকে এমন একটি সত্য জানায় যা তার পুরো জীবনকে নতুন অর্থ দেয়। জ্যাক সাধারণ কোনো এজেন্ট নয়, সে আসলে একটি পূর্ব নির্ধারণের প্যারাডক্সের ফল, যেন সময় নিজে তাকে তৈরি করেছে। এরপর জ্যাক জানতে পারে জেনের শিশুটিকে যে ব্যক্তি অনাথ আশ্রমের দরজায় রেখে গিয়েছিল সে আর কেউ নয়, সে নিজেই। জ্যাক অতীতে ফিরে যায় এবং নবজাতক শিশুটিকে অনাথ আশ্রমের দরজায় রেখে আসে। আর সেই শিশুটি বড় হয়ে জেন হয়, অর্থাৎ জেনের জন্ম, তার নিজের জীবন, তার পুরুষে পরিণত হওয়া এবং নিজের ভবিষ্যৎ সত্তার সঙ্গে তার প্রেম সবকিছু একই সময়ের চক্রের অংশ। এরপর জ্যাক আবার 1963 সালে ফিরে আসে। সেখানে জন ও জেনকে একসঙ্গে দেখে জন বুঝতে পারে তার জীবনের সমস্ত রহস্যের উত্তর আসলে তার সামনে রয়েছে। সে জ্যাকের উপর রাগ করে, কারণ জ্যাকই তাকে এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে নিয়ে এসেছে। কিন্তু জ্যাক জানে এই পথ থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জন তখন বলে, আমি তাকে ভালোবাসি। জ্যাক শান্তভাবে উত্তর দেয়, আমি জানি। আর এই মুহূর্তে জন বুঝতে পারে যে মানুষটিকে সে নিজের জীবন ধ্বংস করার জন্য ঘৃণা করত, সেই মানুষটি আসলে সে নিজে। অবশেষে তাকে 1985 সালে নিয়ে যাওয়া হয়। রবার্টসন তাকে বোঝায় তার জীবনের সমস্ত কষ্ট এবং ধ্বংসের পিছনেও একটি উদ্দেশ্য ছিল। তাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তার কোনো পরিবার বা অতীত না থাকে এবং সে পুরোপুরি নিজের মিশনের প্রতি অটুট থাকে। সে অসংখ্য অপরাধ ঠেকায়, শত শত মানুষের জীবন বাঁচায়, কিন্তু তারপরও পেজল বোম্বারকে পুরোপুরি থামানো যায় না। একসময় জ্যাক অবসর নেয়, তার সামনে তখন শান্তভাবে জীবন কাটানোর সুযোগ ছিল। সে চাইলে অ্যালিস এবং তার বিড়ালের সঙ্গে বিদ্ধ হতে পারত, কিন্তু সমস্যা হলো বোম্বারকে শেষ করতে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি উদ্দেশ্যটাই হারিয়ে যায়। ভালোবাসা তার জীবনে এসেছিল, কিন্তু তার কাছে ভালোবাসা কখনো উদ্দেশ্যের বিকল্প হতে পারেনি। তাই সে আবারও সময়ের ভেতর ফিরে যায়। আর এখান থেকে গল্পটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ বোম্বারকে থামাতে গিয়ে জ্যাক ধীরে ধীরে নিজেই সেই বোম্বারে পরিণত হয়। এভাবে তৈরি হয় স্বয়ং সম্পূর্ণ ভবিষ্যৎবাণী। সে বোম্বারকে থামাতে চায়, কিন্তু বোম্বার হওয়ার কারণও শেষ পর্যন্ত সে নিজেই। সে নিজের অতীত তৈরি করে, নিজের জন্মের কারণ তৈরি করে, নিজের প্রেমের গল্প তৈরি করে এবং শেষ পর্যন্ত নিজের সবচেয়ে বড় শত্রুকে নিজে তৈরি করে। আর এখানে রবার্টসনের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। সময় ভ্রমণের নিয়ম ভাঙা নিষিদ্ধ বলা হলো রবার্টসন নিজে জ্যাককে এমন সব পরিস্থিতির মধ্যে ঠেলে দেয় যেগুলো সময়ের উপর বিশাল প্রভাব ফেলে। তাহলে কি তার উদ্দেশ্য শুধু অপরাধ ঠেকানোই ছিল, নাকি সে ইচ্ছা করে সময়ের উপর হস্তক্ষেপ করে এমন একজন নিখুঁত এজেন্ট তৈরি করতে চেয়েছিল যার কোনো পরিবার নেই, কোনো অতীত নেই এবং যার কাছে কাজে জীবনের একমাত্র লক্ষ্য? এই কারণে জ্যাকের জীবনের প্রতিটি কষ্ট যেন পরিকল্পনার অংশ বলে মনে হয়। বুঝতেছেন না তো? চলুন একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রিডেস্টিনেশন শুধু একটি টাইম ট্রাভেল মুভি নয়, এটা এমন একটি গল্প যেখানে পরিচয়, ভাগ্য, ভালোবাসা আর সময় সবকিছু একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায় যে শেষ পর্যন্ত কে কাকে সৃষ্টি করেছে সেটাই আলাদা করে বোঝা অসম্ভব। জ্যান নিজে জন, জনই জ্যাক, আর জ্যাকই শেষ পর্যন্ত পেজল বোম্বার। যে শিশুটিকে জ্যাক অনাথ আশ্রমের দরজায় রেখে যায় সেই শিশুই বড় হয়ে জ্যান হয়। জ্যানের প্রেমিক হয় জন, জন পরে জ্যাক হয়, আর জ্যাক নিজের ভবিষ্যৎ পূরণ করতে গিয়ে বোম্বারে পরিণত হয়। অর্থাৎ এই গল্পে কেউ কাউকে বাইরে থেকে সৃষ্টি করেনি, সবাই একে অপরের কারণ। প্রত্যেকটি ঘটনা পরের ঘটনাকে তৈরি করেছে, আর শেষের ঘটনাটি আবার প্রথম ঘটনাটির জন্ম দিয়েছে। এটা অনেকটা মুরগি আগে নাকি ডিম আগে এই প্রশ্নের মতো, কারণ এখানে শুরু খুঁজতে গেলে শেষের কাছেই ফিরে আসতে হয়। কিন্তু জ্যাকের জীবনের একটা বিষয় নিশ্চিত, সে যে পথ বেছে নিয়েছিল সেই পথে শেষ পর্যন্ত তাকে তার গন্তব্যে নিয়ে গেছে। আর হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি।
সে মনে করেছিল সে নিজের জীবন নিজেই বেছে নিচ্ছে, অথচ তার প্রতিটি সিদ্ধান্তই তাকে সেই একই পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল, একটি শুরুহীন, শেষহীন এবং সম্পূর্ণ বন্ধ সময়চক্রের দিকে। আর এই কারণে প্রিডেস্টিনেশন এমন একটি সিনেমা যেটা শেষ হওয়ার পরও মাথার ভিতর একটি প্রশ্ন ঘুরতেই থাকে, যদি সবকিছু একই সময়চক্রের অংশ হয় তাহলে আদৌ কি কোনো শুরু ছিল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে। আল্লাহ হাফেজ।